হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে আমাদের অ্যাচিভার্স ইয়ার বুকের 3 নাম্বার ক্লাস। তো আজকে আমরা যে টপিক দুটো কভার করব, মেবি ক্লাসটা হয়তো বড় হবে, কারণ টপিকগুলোতে অ্যাকচুয়ালি অনেক কিছু বেশি আর কি এক্সস্টেড টপিক রয়েছে, কিন্তু এখানে সেরকমভাবে কনসেপ্ট কিছু নেই। সামিট, মিটিং বা ফেস্টিভ্যালস যে টপিকটা রয়েছে, এটা খুব সম্ভবত আমি বলে দিচ্ছি। পেজ নাম্বারটা দেখো। আচ্ছা, 50, হ্যাঁ 50 নাম্বার পেজে রয়েছে। দেখো, 2021 সালের জাতীয় আন্তর্জাতিক সামিট, বৈঠক, অধিবেশন, উৎসব ও সম্মেলন। তো আমাদের এক্সাম মোটামুটি যেহেতু পিছিয়ে গেছে, সেহেতু আমরা এই বইয়ের মার্চ মাস অবধি বা এপ্রিল মাস অবধিও চাইলে আমরা স্কিপ করে যেতে পারি, ঠিক আছে? যেহেতু এখন নোটিফিকেশান বলছে মার্চ মাসটাতে ফর্ম ফিল আপ চলবে, আর তারপরে পরীক্ষা মে মাসের লাস্ট রবিবার বা জুন মাসের সেকেন্ড রবিবার, এর আগে কোনো রকম কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে? তো আমরা যদি একদম ক্লোজেস্ট ডেটও ধরি, তাহলে মে মাসের লাস্ট রবিবার। তো সেক্ষেত্রে আমাদেরকে এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স অবধি পড়ে রাখতে হবে, মানে 2022-এর এপ্রিল অবধি যেটা। তো সেক্ষেত্রে 2022-এর এপ্রিল অবধি যদি পড়তে হয়, তাহলে আমরা 2021-এর মে মাস থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো। 21-এর মে থেকে 22-এর এপ্রিল অবধি, মানে হচ্ছে তোমাদের 12 মাসের 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে। তো এই বইটার থেকে আর কি, অ্যাচিভার্স ইয়ার বুক থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4 মাসটা টোটালি স্কিপ করে দিতে পারো। মে মাস থেকে একদম ডিরেক্টলি স্টার্ট করতে পারো। সেক্ষেত্রে বোধহয় আমার মনে হয় বেটার হয়, কারণ জানুয়ারি মাস থেকে পড়তে গেলে অনেকটা বেশি। যদিও আমরা প্রথম দুটো ক্লাসে মানে একদম ক্লাস 1 এবং ক্লাস 2-তে আমরা জানুয়ারি থেকেই করেছিলাম, কারণ তখন অবধি আমরা জানতাম না যে ফর্ম ফিল আপ কবে হবে না হবে সেই বিষয়ে। তো সেই কারণে আমরা প্রথম থেকেই পুরোটাই করে এসেছি। বাট এখন আপাতত আমরা যেহেতু জেনে গেছি যে কবে এক্সাম হবে, সেহেতু আমরা কি করব, মে মাস থেকে বা এপ্রিল মাস থেকে। তো আজকে যে নোটটা আমি তোমাদের অলরেডি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু নোট চলে গেছে, যারা এখনও জয়েন করনি জয়েন করে নিতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে। কিছুই না, এই সেম নোটই, এটা বেঙ্গলি ভার্সনে থাকে, আমি এটাকেই জাস্ট ইংলিশ ভার্সনে করে দিই। আমার নিজে যেহেতু আমি পার্সোনালি ইংলিশ ভার্সনে পড়ে থাকি, সেহেতু আমি এটাকে কি করি, জাস্ট ইংলিশ ভার্সনে ট্রান্সলেট করে দিই। তো এটা অ্যাকচুয়ালি নোটটা বানিয়েছিলাম আমি 22শে ফেব্রুয়ারি। তো 22শে ফেব্রুয়ারি তখনও নোটিফিকেশান বেরোয়নি, তো সেই কারণে আমি এপ্রিল মাস থেকেই আর কি নোটটা বানিয়েছিলাম। এখানে এপ্রিল থেকে ডিসেম্বর 2021 সালের সামিট, মিটিং, ফেস্টিভ্যাল, এই টপিকগুলো কভার করা আছে। এবং ইন্ডাইস বা ইন্ডেক্স যেটাই বলো না কেন, তো সেটা আমি আর সেভাবে কিছু স্কিপ করিনি, মানে একদম যেরকম, কারণ ইন্ডাইস বা ইন্ডেক্স চ্যাপ্টারটা খোলো, সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে ওটাতে কিন্তু কোনো মাস ওয়াইজ নেই, ঠিক আছে? এখানে কোনো রকম কিন্তু মাস মেনশন করা নেই। এই যে এখানে একদম পরপর কিন্তু ইন্ডাইসগুলো দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে আমি কিন্তু ইন্ডাইসগুলোতে সিলেক্টিভলি ইন্ডাইস দিয়েছি, মানে এখানে যে পরপর সবই যে দিয়েছে সেগুলো না, কারণ WBCS প্রিলিমসে কিন্তু সমস্ত রকম ইন্ডেক্স আসে না। জেনারেলি যেগুলো খুব কমন বা যেগুলো একটু মোটামুটি সোজার মধ্যেই আমরা ধরতে পারি, সেই টাইপের ইন্ডেক্সগুলোই এসে থাকে। তো সেই হিসেবে আমরা দিয়েছি। আচ্ছা, আমি পড়ানোটা শুরু করছি, বাট তার আগে একটু বলে রাখি, এই টপিক দুটোতে সেভাবে কিন্তু কোনো কনসেপচুয়াল ক্ল্যারিটির প্রয়োজন নেই বা কনসেপ্টের কিছু জায়গাও নেই। তোমাদের যেটা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে, একটু বলে দিই, সামিটটার নামটা তো পরীক্ষাতে দেওয়াই থাকবে, সেই নামটা তো জানতে লাগবে 100 বার। প্লেস, কোথায় হচ্ছে, বা হোস্টিং দেশ, কারা মিটিংটাকে বা সেই বছরের সামিটটাকে হোস্ট করছে, কারা হোস্টিং কান্ট্রি, কারা, ঠিক আছে? আর যদি কিছু থিম থাকে, যদি সেই বছরের ফেস্টিভ্যালটার বা সামিটটার বা মিটিংটার কোনো থিম থেকে থাকে, তাহলে, তাও সবকটার থাকে না, কিছুর থাকে, কিছুর থাকে না। তো এই হচ্ছে তোমাদের সামিট সেকশনে এইগুলো পড়তে হচ্ছে। আর ইন্ডেক্সের ক্ষেত্রেও তাই। ইন্ডেক্সের ক্ষেত্রে কি পড়তে হয় একটু বলে দিই। প্রথম তো হচ্ছে ইন্ডেক্সের নামটা পরীক্ষাতেই আসবে, কোশ্চেনের মধ্যেই থাকবে। কীরকম থাকে, কারা পাবলিশ করে, পাবলিশড বাই হুম, কারা পাবলিশ করে, এটা জেনারেলি প্রিলিমসে দেয় না বললেই চলে। প্রিলিমসে জেনারেলি আমি যেটা দেখেছি সেটা হচ্ছে কত নাম্বার র্যাঙ্ক করেছে, র্যাঙ্কটাই বেশি এসে থাকে, ইন্ডিয়ার র্যাঙ্কটা। আদারওয়াইজ কারা পাবলিশ করে, এটা মেনলি তোমার ইউপিএসসি প্রিলিমসে আসে, ইউপিএসসি প্রিলিমসে দিয়ে থাকে, আর WBCS মেন্সে দিয়ে থাকে। একেবারে যে প্রিলিমসে আসে না বলবো না, বাট স্টিল যদি এসে যায়, সেক্ষেত্রে আমি নোটের মধ্যে কিন্তু কারা পাবলিশ করে বেশিরভাগটারই অ্যাড করেছি। যেগুলো মনে হয়েছে আসার মতো, সেগুলো কয়েকটা আমি স্কিপ করেছি, মনে হচ্ছে সেগুলো আসতে পারে না, সেরকমই। আর হচ্ছে র্যাঙ্ক কত, হ্যাঁ র্যাঙ্কটা ইম্পর্টেন্ট। ইন্ডিয়ার র্যাঙ্ক কত, যদি ইন্টারন্যাশনাল হয়, যদি ন্যাশনাল হয়, সেক্ষেত্রে স্টেটগুলোর র্যাঙ্ক কত, সেই পার্টিকুলার স্টেটের র্যাঙ্ক কত। আর হচ্ছে যদি তোমার কোনো স্টেট ফার্স্ট হয়, মানে কোনো স্টেট বা কান্ট্রি যাই বলো না কেন, দেশ বা কান্ট্রি
এগুলা যারা হচ্ছে তোমার প্রথম হবে অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে হোক বা অল ওভার, সেটা ইন্ডিয়ার পয়েন্ট ন্যাশনাল হলে পরে অল ওভার ইন্ডিয়ার মধ্যে, বা তোমার ইন্টারন্যাশনাল হলে অল ওভার দেশের মধ্যে, সরি কান্ট্রির ওয়ার্ল্ডের মধ্যে। তো টোটালটা হচ্ছে এই টপিকগুলো মেনলি হচ্ছে মুখস্থ করতে হয়, যেমন হচ্ছে প্লেস, হোস্টিং কান্ট্রি, থিম, আর তার সাথে এখানে হচ্ছে কারা পাবলিশ করে, ইন্ডিয়ার র্যাঙ্ক কত বা ইন্ডিয়ার স্টেটগুলোর র্যাঙ্ক কত, বা অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে পার্টিকুলার কোন দেশের র্যাঙ্ক ফার্স্ট হয়েছে সেটা, যদিও আসার চান্স কিন্তু তুলনামূলক কম থাকে এই টপিকটার, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট কে হয়েছে। ইন্ডিয়ার কনসার্নটাই বেশি থাকে আমাদের এক্সাম ওরিয়েন্টেশনে, ঠিক আছে। আচ্ছা, এই ফার্স্ট টপিকটাতে আসবো। এখানেও কিন্তু আমি পুরো পরপর দেইনি, আবারও বলছি, এখানেও কিন্তু আমি একটা বাদ দিয়ে আর একটা এভাবে করে দিয়েছি। তো আমরা এবার চলে আসবো সামিটে। দেখো, আমি এপ্রিল মাস থেকেই পড়াচ্ছি অ্যাকচুয়ালি। ওয়ার্ল্ড ইমিউনাইজেশন অ্যান্ড লজিস্টিক সামিট যেটা 2021-এ, সেটা কোথায় হয়েছে? ইউএই কোথায় অবস্থিত? আবুধাবিতে হয়েছে অ্যাকচুয়ালি, ইউনাইটেড আরব এমিরেটস, এটাকে শর্টে আমরা বলে থাকি ইউএই। এখানে একটা জায়গা আছে আবুধাবি, এই আবুধাবিতে হয়েছে এটা। এবং এখানটাতে তোমার কি বলছে, শুধুমাত্র মুখস্থ করতে হবে তোমাকে, যেটাই যে এই ওয়ার্ল্ড ইমিউনাইজেশন অ্যান্ড লজিস্টিক সামিট 2021-এরটা কোথায় হয়েছে। WBCS প্রিলিমসের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু শুধুমাত্র পার্টিকুলার জায়গার নামটা ইম্পর্টেন্ট হয়, বাট আমি নোটের মধ্যে আরও একটা জিনিস ইনক্লুড করেছি, সেটা হচ্ছে কাদের তরফ থেকে হয়েছে। দেখো এখানে সেটাও দিয়েছে, হোপ কনসোর্টিয়াম একটি অর্গানাইজেশন, যাদের তরফ থেকে এটিকে লঞ্চ করা হয়েছিল। এরপরে আসবো হচ্ছে আমরা দ্বিতীয় টপিকটাতে। দেখো 17 নম্বর বিমস্টেক যে সামিটটা হয়েছে সেটা কোথায় হয়েছে? এটা শ্রীলঙ্কার তরফ থেকে। এটা অ্যাকচুয়ালি ভার্চুয়ালি হয়েছে, যে সময় অ্যাকচুয়ালি এই সামিটগুলো হয়েছে এপ্রিল 2021 সাল। তো সেই সময় অ্যাকচুয়ালি কোভিড এতটা বেশি পরিমাণে ছিল, বেশিরভাগটাই মানে এইখানে যে কটা তোমরা সামিট বা ফেস্টিভ্যাল দেখবে বেশিরভাগটাই দেখতে পাবে একটা হোস্টিং কান্ট্রি আছে ঠিকই, বাট কোনো পার্টিকুলার একটা প্লেসে হয়নি, রাদার ভার্চুয়ালি হয়েছে, মানে অনলাইন মোডে হয়েছে। তো বিমস্টেকের ফুল ফর্ম কি? বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, যেখানে কোন কোন দেশ আছে? বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভুটান, ইন্ডিয়া, মায়ানমার, নেপাল। তো এই 7টা কান্ট্রি রয়েছে। এটা হচ্ছে তোমার বিমস্টেকের ফুল ফর্ম এবং 7টা দেশ। যদিও WBCS প্রিলিমসে সেভাবে আসতে পারে না, বাট হ্যাঁ অ্যাটলিস্ট ইন্টারন্যাশনাল রিলেশন বা ইন্টারন্যাশনাল গ্রুপিং টপিকটার মধ্যে ডেফিনেটলি এইটা জানাটা খুব ইম্পর্টেন্ট। তো এটা হয়েছে কোথা থেকে? শ্রীলঙ্কার তরফ থেকে। মেনলি হচ্ছে এই যারা বে অফ বেঙ্গল, ঠিক আছে, মানে হচ্ছে আমাদের বঙ্গোপসাগর উপকূলবর্তী যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে তোমার একটা রিজনাল বা বলতে পারো নেইবারিং গ্রুপিং হয়ে থাকে। তো সেই গ্রুপিংয়ের যেটা অ্যানুয়াল সেশন বা 17 নম্বর যে অ্যানুয়াল সেশনটা সেটাই হয়েছে। এরপরে দেখো G20 দেশগুলোর যে অর্থমন্ত্রী, তবে হ্যাঁ এই জিনিসটা একটু মাথায় রাখবে, বিমস্টেক বা G20, G7, ঠিক আছে, এরকম বেশ কিছু গ্রুপিং আছে যেগুলো তোমরা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের মধ্যে পড়ো। স্পেসিফিক্যালি WBCS এর জন্য মেন্সের পয়েন্ট অফ ভিউ থেকে পড়তে লাগে, প্রিলিমসে লাগে না, বাট UPSC প্রিলিমসেই একটা টপিক থাকে বা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ইন্টারন্যাশনাল রিলেশনেই পড়তে হয় এগুলো। তো সেক্ষেত্রে কিন্তু এই G7, G20 এগুলোর যে বছর যে দেশ একটা হোস্টিং কান্ট্রি থাকে, তো সেটার সমস্ত রকম, সে ইকোনমিক হোক বা এডুকেশনাল হোক, যে ধরনেরই মিটিং হোক না কেন, এটুকু জানবে 2021 সালে G20 যদি ইটালিতে হয়ে থাকে, তো সমস্ত রকম মিটিংই যাই হোক, যে কোনো ডিপার্টমেন্টারই হোক না কেন, সেটা ইটালিতেই হবে। তো সেক্ষেত্রে 2021 সালে যেগুলো হয়েছে সবটাই কিন্তু ইটালির তরফ থেকে হোস্ট করা হয়েছে, বাট ইট অল অ্যাবাউট ভার্চুয়াল, সবই কিন্তু অনলাইন মোডে হয়েছে, কোনোটা কিন্তু কেউ গিয়ে অ্যাটেন্ড করেনি। এর পরের পেজে চলে আসো, জলবায়ু পরিবর্তন মানে ক্লাইমেট চেঞ্জের ওপরে যে 30তম যে সামিটটা হয়েছে সেটাও তোমার ভার্চুয়ালি হয়েছে এবং এটা হোস্ট কে করেছে ইন্ডিয়া। তো এক্ষেত্রে তোমরা শুধুমাত্র ভার্চুয়াল যেগুলো সেগুলো খুব একটা বেশি অপশানে থাকেও না, বা হয়তো MCQ হিসেবে খুব একটা আসেও না। মেনলি হোস্টিং কান্ট্রি এই বছরের জন্য এটা সামিটটা কোথায় হোস্ট হয়েছে বা কোন দেশ হোস্ট করেছে। আর যেগুলো দেখছো ভার্চুয়াল সেগুলো তুলনামূলকভাবে আসার চান্স কিন্তু কম, যেগুলোতে পার্টিকুলার কোনো একটা জায়গাতে গিয়ে জিনিসটা হয়েছে সেক্ষেত্রে কিন্তু আসার চান্সটা একটু বেশি থাকে। এরপর দেখো টিকা উৎসব, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। টিকা উৎসব 11 থেকে 14 এপ্রিল। এটা তোমার কি কারণে? এটা ওই কোভিড-19 ভ্যাকসিনেশনের জন্য এটা তোমার অল ওভার ইন্ডিয়াতে টিকা উৎসব পালন করা হয়েছে 11 থেকে 14 এপ্রিল। এরপর ষষ্ঠ রাইজিনা ডায়ালগ প্রত্যেক বছরই বলতে গেলে দিল্লিতেই হয়ে থাকে, রাইজিনা হিলের ওই কারণে অ্যাকচুয়ালি ওই রাইজিনা হিলের নাম অনুসারে রাইজিনা ডায়ালগের নামটা হয়। তো এটা হচ্ছে 2021 সালে। এটা এখানে থিমটা কি ছিল দেখো, থিমটা ইম্পর্টেন্ট, ভাইরাল ওয়ার্ল্ড আউটব্রেক আউটলাইনার্স আউট অফ কন্ট্রোল। এটা অ্যাকচুয়ালি ওই কোভিডকে ডেডিকেট করে আর কি থিমটা রাখা হয়েছিল।
এরপরে তোমরা হাইড্রোজেন ইকোনমি নিউ দিল্লি ডায়ালগ এটাও দেখতে পারো, এটাও সেম তাই, প্রথমবার এটাই আয়োজিত হলো, যার জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এর আগে কিন্তু এটা আর হয়নি, ঠিক আছে, ফার্স্ট টাইম এটা হচ্ছে। এরপরে দেখো ইন্ডিয়ান এয়ারফোর্স কমান্ডার্স যে কনফারেন্স যেটা রয়েছে সেটাও নিউ দিল্লিতে, এখানেরও শুধু থিমটা মুখস্থ রাখবে, খুব ইম্পর্টেন্ট থিমটা, রিওরিয়েন্টিং ফর দি ফিউচার। তো যেগুলোতে থিম আছে আমি আবার শুরুতেই তো এখানটাতে লিখে দিয়েছিলাম, যদিও মুছে দিয়েছি, তো এখানটা আমি লিখেই দিয়েছিলাম শুরুতে যে থিম যদি কিছুর থেকে থাকে, কোনো ফেস্টিভ্যাল হোক বা কোনো কনফারেন্স বা সামিট বা মিটিং যাই হোক না কেন, তার যদি থিম থেকে থাকে তাহলে কিন্তু সেটা ইম্পর্টেন্ট হয়, পরীক্ষায় আসে। ওকে, লিডার সামিট দেখো খুব ইম্পর্টেন্ট, আওয়ার কালচার স্প্রিন্ট টু 2030, এটাও কিন্তু এইটা সামিট ছিল এবং এটাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে ভার্চুয়ালি এটাকে অর্গানাইজ করা হয়। G7 আবারও বললাম G7 এর তরফ থেকে ভার্চুয়ালি এটা হয়েছিল এবং এখানেও একটা তোমার কি বলছে, থিম কি বলছে, বিল্ডিং ব্যাক বেটার। এই G20 G7 এগুলো কিছুই না, এগুলো এক একটা গ্রুপিং, 20টা দেশের গ্রুপিংকে বলা হয়ে থাকে G20, 7টা দেশের গ্রুপিংকে বলা হয়ে থাকে G7, এগুলো মেনলি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং এগুলো কিন্তু তোমরা ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো থাকে তার মধ্যেই মেনলি পড়ে থাকবে। এরপরে আসবো হচ্ছে ব্রিক্সেরই ওয়ার্কিং কমিটির একটা মিটিং ছিল, সেটা কোথায়, পুনেতে। তবে খুব আহামরি কিছু বলবো না, কারণ ইম্পর্টেন্ট সেটা বলবো না, বিকজ এই ব্রিক্স বলো, G20 বলো, G10 বলো বা G7 বলো, এই ধরনের গ্রুপিংগুলোর যে সামিটগুলো হয় এটা অ্যাকচুয়ালি বাই অ্যানুয়াল বা অ্যানুয়াল, মানে কখনো 2 বছরে একবার, 1 বছরে একবার বা বছরে 2বার এরকম করে কন্টিনিউয়াসলি ঘুরিয়ে ফিরিয়ে হতেই থাকে। তো যার জন্য এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যে খুব আহামরি কিছু ইম্পর্টেন্ট হয় সেরকম নয়। মেনলি কোনগুলো বেশি ইম্পর্টেন্ট হয় WBCS পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা হচ্ছে যেটা এই বছর প্রথম হলো বা ইন্ডিয়া হোস্ট করছে বা ধরো খুব ফেমাস যেটা ধরো খুব নিউজে থাকে সেই রকম যেগুলো রয়েছে সেগুলো। আচ্ছা, এরপরে আসবো কমনওয়েলথ দেশগুলোর যদি কথা বলি, সেটাও ভার্চুয়ালি হয়েছে, বাট এটার থিমটা পড়ার দরকার নেই, অনেক বড় একটা লেন্দি থিম রয়েছে। জেনারেলি প্রিলিমসে কিন্তু লেন্দি থিমের কোশ্চেন আসে না, প্রিলিমসে অপশান যেহেতু দিতে হয় সেহেতু অত বড়, এখানে দেখো থিমটা দেখেই বুঝতে পারছো বিরাট বড় একটা থিম রয়েছে কোভিড-19 রিলেটেড, তো সেক্ষেত্রে ছোট থিমের যেগুলো থাকে সেগুলো আসার চান্সটা বেশি। ওকে, এই পেজে আর সেভাবে ইম্পর্টেন্ট নেই। এটা দেখতে পারো WHO যে 74th ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি যেটা হয়েছে সেটা দেখতে পারো, কোথায়, জেনেভার থেকে হয়েছে, ঠিক আছে, শুধুমাত্র এইটুকুই দেখবে যে কোথা থেকে এটা হয়েছে, জেনেভার থেকে। পরের পেজে চলে এসো 58 নম্বর পেজে, অষ্টম গ্লোবাল নাইট্রোজেন কনফারেন্স, এটারও শুধুমাত্র এটাও দেখবে ভার্চুয়ালি। এগুলো পরপর অ্যাকচুয়ালি আমি দিয়েছি ঠিকই নোটের মধ্যে, বাট আমাকে যদি জিজ্ঞেস করো, মানে আমি অ্যাকচুয়ালি রিস্ক নিতে চাইনি, যার জন্য আমি বেশিরভাগটা যতটা পেরেছি কভার আপ করিয়েছি, বাট খুব বেশি ইম্পর্টেন্ট নয়, কারণ এগুলোর থেকে সেভাবে পড়ার বা মুখস্থ করার মতো কিছু নেই, বিকজ সবকটাই তো ভার্চুয়ালি হয়েছে। সেই সময়টার কথা যদি বলি সেক্ষেত্রে ভার্চুয়ালি বেশি হয়েছে। তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে দুর্গাপুজোর পরপর থেকে, অক্টোবর নভেম্বর এই সময়ের পর থেকে এবং এই সামনের এপ্রিল অবধি, 22 এপ্রিল অবধি যে সামিটগুলো আসবে সেই সামিটগুলো কিন্তু বেশি ভালো করে পড়বে, কারণ ওইগুলোতে প্রথমত তো ভার্চুয়ালি হয়নি, কোনো একটা প্লেসে গিয়ে হয়েছে, সেই জন্য ইম্পর্টেন্ট। আর দ্বিতীয়ত এক্সামের ওই লাস্ট 6 মাস বেশি ইম্পর্টেন্ট থাকে। 1 বছর লোকে পড়ে ঠিকই সেফ জোনে থাকার জন্য, বাট আদারওয়াইজ লাস্ট 6 মাস কিন্তু বেশি ইম্পর্টেন্ট হয়। এরপরে আসবো প্রথম আরব ভারত এনার্জি ফোরাম, মানে আরব এবং হচ্ছে ইন্ডিয়ার মধ্যে একটা এনার্জি ফোরাম হয়েছে এবং এটা ইম্পর্টেন্ট বিকজ এটা প্রথমবার হয়েছে, এর আগে কখনো হয়নি, এটা ইম্পর্টেন্ট, দাগিয়ে রেখো। আচ্ছা, নোটের ভেতর তো রয়েছে, বাট যারা নোট পড়ছো না বই থেকে পড়ছো তাদের জন্য বলছি। ওকে, এরপরে দেখো এর পরের পেজে চলে এসো, এশিয়ান ডিফেন্স মিনিস্ট্রি মিটিং, ঠিক আছে, এটা কিন্তু আসিয়ান, ঠিক আছে, এই বানানটা একটু দেখবে, আসিয়ান। তো এটাও একটা ইন্টারন্যাশনাল গ্রুপিং এবং এখানেও কি বলছে তোমার, এর সাথে ডিফেন্স, এই আসিয়ান যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর যে সমস্ত ডিফেন্স মিনিস্টাররা রয়েছে তাদের একত্রিত একটি মিটিং হয়েছে এবং এটাও কোথায় হয়েছে দেখো, এটাও ভার্চুয়ালি হয়েছে। আর সভাপতিত্ব কে করেছে বা কারা হোস্টিং কান্ট্রি ছিল, ব্রুনেই হচ্ছে হোস্টিং কান্ট্রি। তো যেগুলো ভার্চুয়ালি হয়েছে সেগুলো ওটা মুখস্থ করতে হবে না, জাস্ট শুধু কে হোস্টিং কান্ট্রি শুধু সেটুকু মনে রেখো। ওকে, G20 আবারও বললাম, G20 যে কটা হবে সবকটাই কিন্তু ইটালিতে হয়েছে, যার জন্য আমি দেখবে নোটের মধ্যে একটা জায়গায় লিখেও রেখেছি, এই যেখানে লিখেছি G20 মিটিং দিয়ে ব্র্যাকেটে লিখে রেখেছি অল, পাশে লিখেছি ইটালি, মানে এগুলো যেহেতু সেই বছরের সমস্ত দায়িত্ব ইটালির ওপর ছিল, তো প্রত্যেকটাই G20 সামিট কিন্তু ইটালির থেকেই হয়েছে, তাই বারবার করে আলাদা আলাদা সেকশনাল ওয়াইজ মুখস্থ করার কোনো প্রয়োজন পড়বে না। এরপরে আসবো হচ্ছে আমরা 9th দেখো, মস্কো কনফারেন্স অফ ইন্টারন্যাশনাল সিকিউরিটি, যেটা এটা মস্কো রাশিয়াতে হয়েছে। এরপরে দেখো সাংঘাই কোঅপারেশন, খুব ইম্পর্টেন্ট, SCO যেটাকে আমরা শর্টে বলে থাকি, সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন,
এসসিও, যেটা মেনলি চায়না লিড করে থাকে। তো এটা কোথায় হয়েছে? দুসনাবে বা হচ্ছে তোমার তাজিকিস্তান। তাজিকিস্তানের হচ্ছে তোমার ক্যাপিটালের নাম হচ্ছে দুসনাবে। তো সেইখানে হয়েছে এবং এটা সেই এসসিও মানে এসসিও রিলেটেড যাবতীয় যা হয়েছে এই বছর 2021-এর জন্য সবকটাই কিন্তু তাজিকিস্তানে হয়েছে। এই কারণে আমি কথাটা বললাম যে যে বছর যেটাকে হোস্টিং কান্ট্রি রাখা হয় সমস্ত রকমটা কিন্তু সেই দেশেই হবে। এরপরের পেজে চলে আসো 60 নাম্বার পেজে, ব্রিক্স কালচারাল মিনিস্টার্স মিটিং 2021। সেটা এখানে তোমাদের যেটা এটাও ভার্চুয়ালি ইন্ডিয়া তরফ থেকে হয়েছে, বাট এখানে থিমটা মুখস্থ করো, বন্ডিং অ্যান্ড হারমোনাইজিং কালচারাল সিনার্জি। ঠিক আছে, এটা ব্রিক্সের তরফ থেকে হয়েছে এবং এবছরের দায়িত্ব ছিল ইন্ডিয়ার ওপর। তো ব্রিক্সে কি বলছে? বি ফর ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। তো এটা প্রথমে ব্রিক ছিল, পরে সাউথ আফ্রিকা জয়েন করে যখন থেকে, তবে থেকে এটার নাম হয়ে যায় ব্রিক্স। ঠিক আছে, তো এটাও একটা তোমার গ্রুপিং বলতে পারো, এগুলো সবই ইন্টারন্যাশনাল গ্রুপিং। তো এদেরও এটাও হচ্ছে ইন্ডিয়ার তরফ থেকে ভার্চুয়ালি। এরপরে আসবো ইন্দো প্যাসিফিক বিজনেস সামিট, যেটা 2021-এ ছিল। এখানে শুধু থিমটা মুখস্থ করো, ডেভেলপিং আ রোড ম্যাপ ফর শেয়ার্ড প্রসপারিটি। ঠিক আছে, এটাও তোমার ভার্চুয়াল হয়েছে। এর পরের পেজে চলে এসো, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সামিট, যেটা কোথায়? হরিয়ানার একটা জায়গা সোনিপত, সেখানে হয়েছে। এটা ইম্পর্টেন্ট, জায়গার নামটা বেশি ইম্পর্টেন্ট, মুখস্থ রাখবে। এখানের থিম যে ইম্পর্টেন্ট নয় বলবো না, বিকজ আমি অলরেডি এটা নোটে অ্যাড করেছি থিমটা, বাট এটা থিমটা অনেকটা লেন্দি থিম। দেখো পরে, ইউনিভার্সিটিজ অফ দি ফিউচার, বিল্ডিং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স, সোশ্যাল রেসপন্সিবিলিটি, কমিউনিটি ইম্প্যাক্ট। তো থিমটা যেহেতু অনেকটা বড়, সেহেতু আসার চান্স তুলনামূলকভাবে কম। আচ্ছা, এরপরে দেখো ইউএন ফুড সিস্টেম, এটা চাইলে পড়তে পারো। এটার তোমার হচ্ছে কেন পড়বে? বিকজ হচ্ছে 2023-কে ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট বলে ঘোষণা করা হয়েছে। তো যখন আমরা ওই ইম্পর্টেন্ট ডেজ বা ইয়ার, এগুলো মান্থ, এগুলো অলরেডি আগের বছর 2021-এ যখন আমি ক্লাস করিয়েছিলাম, সেই সময়ও বলে রেখেছিলাম যে এটা প্রত্যেক বছর এক একটা বছরকে এক একটা কোনো কিছুর জন্য ডেডিকেট করা হয়। তো 2023 সালটাকে কিসের জন্য? মিলেটের জন্য ডেডিকেট করা হয়েছে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট বলে ঘোষণা করা হয়েছে। তো এটাও তোমার হচ্ছে। এরপরে এসিও ডিফেন্স মিনিস্টার, এটাও তাজিকিস্তান, আলাদা করে পড়ার দরকার পড়বে না, যেহেতু আমি আগেই বলে দিলাম। তো যার জন্য এরপরে G20, G7, এসিও যতবার এসছে সেগুলোকে কিন্তু আমি আর নোটের মধ্যে অ্যাড করিনি, বিকজ আমি পড়াবার সময় আমি ডিসাইড করেই রেখেছিলাম, তোমাদের বলেই দেবো জিনিসটা যেরকমভাবে এসে থাকে। ওকে, এরপরে দেখো ইন্ডিয়া আইএসএ, একদম শেষে 62 নাম্বার পেজের শেষ টপিকে চলে এসো। ইন্ডিয়া আইএসএ এনার্জি ট্রানজিশন ডায়ালগ যেটা রয়েছে। তো আইএসএটা হচ্ছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, মানে হচ্ছে সৌরশক্তিকে কাজে লাগিয়ে যে ইন্ডিয়া এবং ফ্রান্স মিলে যে আইএসএটা তৈরি করেছে, সেটার থেকে এটা আর কি অ্যানুয়াল সামিট বলতে পারো। তো এটাও আসছে কোথার থেকে? এটার আয়োজক দেশ ছিল আমাদের যে মানে ইন্ডিয়ার তরফ থেকেই আর কি, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এবং হচ্ছে ইন্ডিয়ান মিনিস্ট্রি যারা রয়েছে তারা। ঠিক আছে, এরপরে আসবো হচ্ছে আইবিএসএ এনএসএর বৈঠক যেটা রয়েছে, সেক্ষেত্রে তোমরা থিমটা পড়তে পারো, ডেমোক্রেসি ফর ডেমোগ্রাফি অ্যান্ড ডেভেলপমেন্ট। আদারওয়াইজ এটা সেভাবে ইম্পর্টেন্ট কিছু নেই। ওকে, এরপরে আসবো ব্রিক্স কালচারাল মিনিস্ট্রিজ, এক্ষেত্রেও ওই থিমটা অনেকটা বড় আছে, চাইলে পড়তে পারো, আদারওয়াইজ না চাইলেও না পড়তে পারো, কোনো অসুবিধা নেই, বিকজ ব্রিক্সের এবছরের সবকটাই ইন্ডিয়ার তরফ থেকে হোস্ট করা হয়েছে। ঠিক আছে, তো ওই জন্য বললাম একটা গ্রুপিংয়ের ওই পার্টিকুলার একটা হোস্টিং দেশের নাম জানলে বাকি সবকটাই পারবে। ষষ্ঠ ইস্টার্ন ইকোনমিক ফোরাম, যেটা এটার তোমার ইয়েটা মুখস্থ রাখবে থিমটা, অপরচুনিটিস ফর দ্য ফার ইস্ট ইন আ ওয়ার্ল্ড আন্ডার দ্য ট্রান্সফরমেশন। এটা কোথায় হয়েছে? এটা রাশিয়াতে হয়েছে। তো এক্ষেত্রে ওই থিম আর পার্টিকুলার প্লেস। এরপর আসবো শিক্ষা পার্ব। ঠিক আছে, মানে হচ্ছে শিক্ষক পার্ব যেটা আসছে সেটা কোথায়? ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এখানে হয়েছে, যেহেতু সেই সময়টা অ্যাকচুয়ালি পুরোটাই কোভিড টাইম। ডেটটা দেখলে বুঝতে পারবে 7 সেপ্টেম্বর। ডেটগুলো থেকে খুব একটা পরীক্ষায় আসে না, মানে কোন ডেটে এক্স্যাক্টলি হয়েছে সেরকমটা খুব একটা পররীক্ষায় দেয় না। আর অ্যাকচুয়ালি টু বি অনেস্ট ডেট মনে রাখাও যায় না, এরকম পুরো গোটা বছরে কোন ডেটে কোনটা হয়েছে এটা সত্যিই মনে রাখা ডিফিকাল্ট। তো সেটার জন্য ডেট পড়ার কোনো প্রয়োজন পড়বে না, আমি নোটেও ডেট অ্যাডও করিনি। ওকে, এরপরে থিমটা দেখো, একটু ভালো থিম আছে, কোয়ালিটি অ্যান্ড সাস্টেনেবল স্কুল লার্নিং ফ্রম স্কুল ইন ইন্ডিয়া। তো এখানে মেনলি হচ্ছে স্কুল শিক্ষক, যেহেতু শিক্ষা রিলেটেড, এডুকেশন রিলেটেড, তো এখানে মেনলি মনে রাখবে কোয়ালিটি অফ স্কুল বা কোয়ালিটি অফ লার্নিং, এটাই মেনলি হচ্ছে এদের থিম, এটার উপর বেস করেই থিমটা ছিল। এরপরে দেখো 74th WHO SFERO, এটার একটা সামিট হয়েছিল। এক্ষেত্রে তোমরা যেটা পড়বে সেটার হচ্ছে এর ফুল ফর্মটা দেখতে পারো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সাউথ ইস্ট এশিয়া রিজনাল অফিস। ঠিক আছে, এটার ফুল ফর্মটা ছাড়া আদারওয়াইজ সেভাবে ইম্পর্টেন্ট আমি আর কিছু দেখলাম না।
ওকে, ওয়ার্ল্ড কনফারেন্স অফ স্পিকার্স অফ পার্লামেন্ট, এটা কোথায় হয়েছে, এটা শুধু প্লেসটা মাথায় রেখো বা থিমটা পড়ে দেখতে পারো। দেখো, পার্লামেন্টারি লিডারশিপ ফর মোর এফেক্টিভ মাল্টিল্যাটারালিজম, মানে হচ্ছে পার্লামেন্টের যে লিডার হওয়ার যে কোয়ালিটিটা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিসের জন্য? ল্যাটারালিজমের জন্য, মানে যাদের হচ্ছে সমস্ত রকম ল্যাটারাল কোয়ালিটি বলতে পারো এক প্রকার, সেই ধরনের জিনিসের জন্য এটা ইম্পর্টেন্ট। ওকে, এরপরে আসবো হচ্ছে একদম শেষের দিকে এসো, ষষ্ঠ ব্রিক্স ইয়ং সায়েন্টিস্ট প্রোগ্রাম যেটা রয়েছে সেটাও ভার্চুয়ালি হয়েছে, এবং এটা কাদের? ভারতের নেতৃত্বে, মানে হোস্টিং কান্ট্রি কে ছিল? ইন্ডিয়া। তো সেই হিসেবে এটা একটু ইম্পর্টেন্ট। এরপরে ইস্ট এশিয়ার যেটা সামিট রয়েছে সেটা থিমটা শুধু পড়বে উই কেয়ার, উই প্রিপেয়ার, উই প্রসপার, জাস্ট থিমটুকু ইম্পর্টেন্ট, আদারওয়াইজ এটাও ভার্চুয়াল, ইম্পর্টেন্ট সেভাবে কিছু নয়। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে স্বচ্ছ সার্ভেক্ষণ 2022, সেটা কোথায় হয়েছে? নিউ দিল্লির তরফ থেকে হয়েছে। এখানেও তোমরা কি মনে রাখবে? শুধু থিমটা পিপল ফার্স্ট, মানে মানুষ হচ্ছে সবার প্রথম, ঠিক আছে, মানে মানুষের সেবার কথা বলা হয়েছে। ওকে, এরপরে দেখো এই পেজে আর সেভাবে ইম্পর্টেন্ট কিছু নেই, পরের পেজে চলে এসো। পরের পেজেও ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ অ্যান্ড IMF, ঠিক আছে, ওয়ার্ল্ড ব্যাংক যেটা রয়েছে আমাদের, WB এবং IMF মানে হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এদের যে অ্যানুয়াল সামিটটা হয়ে থাকে সেটা কি বলছে? ওয়াশিংটন ডিসিতে, মানে US এর ওয়াশিংটন ডিসিতে হয়েছে, ঠিক আছে। ওকে, এরপর নিচের দিকে আসো, ইন্দো প্যাসিফিক ডায়ালগ যেটা, সেটাও ভার্চুয়ালি হয়েছে। এর থিমটা অনেক বড়, পড়ে রাখতে পারো, আমি নোটে বোধহয় অ্যাডও করেছি, বাট প্রিলিমসে আসার চান্স তুলনামূলকভাবে কম, ঠিক আছে। ওকে, এরপরে পরের পেজটাতে চলে এসো, দ্বিতীয় ন্যাশনাল ট্রাইবাল ডান্স ফেস্টিভ্যাল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ট্রাইবাল ডান্স ফেস্টিভ্যাল এটা কোথায় হয়েছে? ছত্তিশগড়ের রায়পুরের সায়েন্স কলেজ গ্রাউন্ড যেটা রয়েছে সেখানে হয়েছে, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, দাগিয়ে রাখবে। ওকে, এরপর 14 নম্বর দেখো, আরবান মোবিলিটি ইন্ডিয়া কনফারেন্স, এটা 14th হয়েছে, এটা কোথায়? এটাও ভার্চুয়ালির মাধ্যমে, বাট এটার থিমটা ইম্পর্টেন্ট, মোবিলিটি ফর অল। আমি শুরুতেই বললাম না, ছোট থিম যেগুলো থাকে সেগুলো প্রিলিমসে আসার চান্সটা একটু বেশি থাকে, তো মোবিলিটি ফর অল এটা হচ্ছে এটার থিম। পঞ্চম গঙ্গা উৎসব, 5th গঙ্গা উৎসব, এটা হচ্ছে নমামি গঙ্গে প্রোগ্রামের আন্ডারে হয়ে থাকে, এটাও তোমার ইন্ডিয়াতেই হয়ে থাকে, ক্লিন গঙ্গা মিশন যেটা রয়েছে তার আন্ডারে। আচ্ছা, এটাও তোমার এখানে দেখো একটা প্রকাশ করা হয়েছে, গঙ্গা অ্যাটলাস রিভার অফ দ্য পার্ট, তো এটা কিন্তু মুখস্থ রেখো, গঙ্গার জন্য একটা অ্যাটলাস বা ম্যাপ, অ্যাটলাস মানে ম্যাপ করা হয়েছে। এরপরে খুব ইম্পর্ট্যান্ট, এটা কাকুন বা কুকুন যাই বলো না কেন, 14 নাম্বার সাইবার সিকিউরিটি, তো তার একটা নাম দেওয়া হয়েছে কাকুন, তো সেই হিসেবে এটা ইম্পর্টেন্ট। এটার দেখো এখানে কি বলছে, থিমটা ইম্পর্টেন্ট, ইম্প্রোভাইজ অ্যাডপ্ট অ্যান্ড ওভারকাম, ইম্প্রোভাইজ অ্যাডপ্ট অ্যান্ড ওভারকাম, এটা হচ্ছে তোমার থিম। কাকুনটা ইম্পর্টেন্ট, হাইলাইট করে রেখো। ওয়াঙ্গালা উৎসব ইম্পর্টেন্ট, মেঘালয়াতে হয়ে থাকে উৎসবগুলো, স্পেশালি ফেস্টিভ্যালগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, আবারও বলছি সামিটের থেকেও ফেস্টিভ্যালগুলো বেশি ইম্পর্টেন্ট হয়। ওয়াঙ্গালা উৎসব কোন দেশের, কোন রাজ্যের, এইভাবে কিন্তু আসতে পারে, মাথায় রাখবে, এটা কিন্তু মেঘালয়ার। তো এরপরে আসবো হচ্ছে তোমাদের দেখো রাষ্ট্ররক্ষা সমর্পণ পর্ব, এটা কোথায়? এটা ঝাঁসির ইউপিতে হয়েছে, শুধু এইটুকুই মাথায় রেখো যে যেটা কোথায় হয়েছে, ঝাঁসির ইউপিতে। এর পরের পেজে চলে এসো, 69 নাম্বার পেজে, গুগল, এটা 7th হচ্ছে গুগল ফর ইন্ডিয়া ইভেন্ট, এটাও তোমার ভার্চুয়ালি, এটা সেভাবে ইম্পর্টেন্ট কিছু নয়, মানে চাইলে পড়তে পারো, স্কিপ করতে পারো, মেবি হয়তো আমি নোটে দেইও নি এটা। সিডনি ডায়ালগ ইম্পর্টেন্ট, হ্যাঁ, সিডনি ডায়ালগ এটার কেন ইম্পর্টেন্ট? এখানে দেখো থিমটা ইম্পর্টেন্ট, ইন্ডিয়াস টেকনোলজি ইভ্যালুয়েশন অ্যান্ড রিভ্যালুয়েশন, মানে টেকনোলজিটাকে কি করবে? ইভ্যালুয়েট করবে এবং রিভ্যালুয়েট করবে, ঠিক আছে। ওকে, এরপরে আসবো হচ্ছে উড়ান উৎসব ইম্পর্টেন্ট, বইতা বন্দনা দুটোই ইম্পর্টেন্ট, দুটোই ওড়িশার থেকে, বইতা বন্দনা এবং উড়ান উৎসব দুটোই কিন্তু ওড়িশা গভর্নমেন্টের তরফ থেকে হয়েছিল, সুতরাং এই দুটো ইম্পর্টেন্ট, মাথায় রেখো। অক্সিজেন হাইড্রোজেন শক্তির ওপর প্রথম আন্তর্জাতিক কনফারেন্স হচ্ছে কোথায়? নিউ দিল্লিতে, এটাও ইম্পর্টেন্ট, কারণ এগুলোর পার্টিকুলার প্লেস আছে, আর স্পেশালি ইন্ডিয়ার মধ্যে যেহেতু হয়েছে তো সেহেতু ইম্পর্টেন্ট। আহারবাল ফেস্টিভ্যাল খুব ইম্পর্টেন্ট, এখানে কি বলছে? জম্মু কাশ্মীর গভর্নমেন্টের যে ট্যুরিজম ডিপার্টমেন্ট রয়েছে, ঠিক আছে, তাদের তরফ থেকে আহারবাল ফেস্টিভ্যালটাকে কন্ডাক্ট করানো হয়েছে। এর পরের পেজে চলে এসো, হর্নবিল উৎসব খুব ইম্পর্টেন্ট, এটাকে উৎসবের উৎসবও বলা হয়ে থাকে, মেনলি হচ্ছে হর্নবিল একটা পাখি, তো সেই পাখিটার নামেই মেনলি এটা করা হয়। দেখো 22তম হর্নবিল উৎসব নাগাল্যান্ডে হয়েছে, নাগাল্যান্ডের অ্যাকচুয়ালি স্টেট পাখি বলা হয়ে থাকে হর্নবিলকে। এখানে দেখো নাগাল্যান্ড এবং আসামের যে যুক্ত গভর্নর, জেনারেলি আমরা পলিটিতে এটা দেখেছি বা জানি যারা পলিটি অলরেডি পড়েছি, যে একজন লোক চাইলে দুটো স্টেটের গভর্নর হতে পারে, তো সেরকমই নাগাল্যান্ড এবং আসামের গভর্নর একজন সেম গভর্নর, তো এই ব্যক্তির হাত ধরে এটি সূচনা হয়েছে, এবং এটিকে ধনেশ পাখি উৎসব বা উৎসবের উৎসব, ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালও বলা হয়ে থাকে বা ধনেশ পাখি উৎসবও বলা হয়, ইম্পর্টেন্ট, হ্যাঁ, হাইলাইট করো। ইনফিনিটি ফোরাম, ইনফিনিটি ফোরামটা কি বলছে? নরেন্দ্র মোদী ফিনটেকের তরফ থেকে ইনফিনিটি ফোরাম স্টার্ট করছে, থিম হলো বিয়ন্ড, তো ছোট থিম যেহেতু ইম্পর্টেন্ট, মনে রেখো। ওকে, উত্তর পূর্ব অঞ্চল মানে কোনটাকে আমরা বলে থাকি? নর্থ ইস্ট রিজিওনাল, বা বলতে পারো এলাকা হোক বা এরিয়া হোক, যাই হোক, উত্তর পূর্ব ভারতের আমাদের
যে 8টা স্টেট আছে উত্তর পূর্ব ভারতের, এই অঞ্চলটাতে, এই সিকিম এবং হচ্ছে এইখানটা, এই টোটাল এই অঞ্চলটা জুড়ে যে 8টা স্টেট রয়েছে, মানে হচ্ছে মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, অরুণাচল প্রদেশ, আসাম, তারপরে হচ্ছে ত্রিপুরা, সিকিম। তো এই 8টা স্টেটকে একসাথে কি বলা হয়ে থাকে, নর্থ ইস্টার্ন রিজনাল এলাকা বা গ্রুপিং যাই বলো না কেন। তো সেটাই বলছে নর্থ ইস্টার্ন, এই যে উত্তর পূর্ব অঞ্চলের জন্য নবম ট্যুরিজম, ঠিক আছে। এই জায়গাগুলো মেনলি ট্রাইবাল এলাকা, বাট এগুলো কিন্তু খুব ট্যুরিজমের জন্য খুব ভালো, মানুষ ঘুরতে যেতে পারে, ঠিক আছে। তো সেই জন্য এখানে কি বলছে, এটা তোমার কোহিমাতে, নাগাল্যান্ডের যে রাজধানী কোহিমা, তো সেখানে মেনলি হয়েছে। ওকে, এরপরে আসবো সামিট ফর ডেমোক্রেসি লিডার, প্রথম হলো এটা, এটা খুব ইম্পর্টেন্ট। কেন? এখানে 12টা দেশ পার্টিসিপেট করেছে এবং ইন্ডিয়ার তরফ থেকে এটা করা হয়েছে। ওকে, এরপরে আসবো হচ্ছে তোমার আর মুখস্থ করার মতো এই যে পরপর এই কটা লাস্টেরগুলো মুখস্থ করো। এইখানে লাস্টে যে কটা রয়েছে সবকটাই ইম্পর্টেন্ট। পঞ্চম ইন্ডিয়ান ওয়াটার ইম্প্যাক্ট, যেটা সামিট রয়েছে, এটার থিমটা অনেকটা বড়, বাট স্টিল পড়ে রেখো, রিভার রিসোর্সেস অ্যালোকেশন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাট দ্য রিজনাল লেভেল, যাতে নদীর জলকে রিজনাল লেভেলে অ্যালোকেট করা যায় বা রিসোর্সটাকে কাজে লাগানো যায়, সেই জন্য এটা করা হয়েছে। পঞ্চম ইন্ডিয়ান ওশান কনফারেন্স, এটা কোথায়? এটা ইউএই মানে ইউনাইটেড আরব এমিরেটসের একটি জায়গা, আবুধাবিতে হয়েছে। এটার সামিটও ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান ওশান ইকোলজি ইকোনমি এপিডেমিক, ঠিক আছে। তো এখানে কি বলছে, ইকোলজি আমাদের যে পরিবেশ যেটা রয়েছে সেটাকে দেখাশোনা, ইকোনমি কীভাবে ইন্ডিয়ান ওশান পয়সা রোজগারে হেল্প করতে পারে, সেটা ইকোলজির জন্য ইম্পর্টেন্ট, পরিবেশকে রক্ষা করতে পয়সা রোজগারের জন্য ইম্পর্টেন্ট। আর হচ্ছে এপিডেমিক মানে হচ্ছে রোগ, এপিডেমিক হচ্ছে রোগ ছড়ানোর থেকে কিভাবে আটকাতে পারে। তো ওশান কতটা ইম্পর্টেন্ট সেটার জন্য বলা হয়েছে। সপ্তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল, এটা কোথায় হচ্ছে? গোয়ার একটা জায়গা, পানাজিতে হয়েছে। এর থিমটা অনেকটা বড় রয়েছে মোটামুটি, দেখো অনেক, আজাদি কা অমৃত উৎসব সেলিব্রেটিং ক্রিয়েটিভিটি, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ফর আ প্রসপারাস ইন্ডিয়া, মানে হচ্ছে সেলিব্রেট করা সায়েন্সকে, টেকনোলজিকে, কালচারকে, সেটাই আর কি বলেছে। আর লাস্ট দেখো অষ্টম ইন্ডিয়া ওশান ডায়ালগ, যেটা ভার্চুয়ালি 15ই ডিসেম্বর হয়েছে। তো এটা জাস্ট এইটুকুই মাথায় রেখো, ভার্চুয়ালি। আর একটা জিনিস আমি এখানে বলবো, সেটা হচ্ছে এই বইটিতে কিন্তু পুরো ডিসেম্বরের 30 তারিখ অবধি সবটা নেই, ঠিক আছে। এই বইটাতে কিন্তু মোটামুটি আমি যেটা দেখলাম 15ই ডিসেম্বর বা 20 ডিসেম্বর এর মধ্যেই আর কি সবকটা দিয়েছে, কারণ তারপরে বইটা অ্যাকচুয়ালি 15-20 দিন লেগেছে হয়তো ওদের পাবলিশ করতে, যেহেতু জানুয়ারি মাসের শুরুর দিকটাতেই বইটা বেরিয়ে গেছিলো। তো সেই কারণে এখানে কিন্তু 15 তারিখ মতো রয়েছে। আর এই বাকি পরেরটুকু তোমরা কোথা থেকে পড়বে, সেটা হচ্ছে অ্যাচিভার্সের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের যে এডিশনটা বেরোবে, তো ফেব্রুয়ারিটা তো বেরিয়ে গেছে, মার্চের যে এডিশনটা বেরোবে সেখান থেকে তোমরা ওইগুলো কভার আপ করবে, মানে ফেব্রুয়ারিটাতে খানিকটা রয়েছে, আবার মার্চেরটাতে খানিকটা থাকবে, ঠিক আছে। কারণ এরা মেনলি এভাবেই বার করে থাকে, 20 তারিখ অবধি বা 15 তারিখ অবধি কভার করে, তারপরে এরা বইটা পাবলিশ করতে দিয়ে দেয়। এরপরে আসবো হচ্ছে আমরা দ্বিতীয় টপিকটাতে, র্যাঙ্কিং ইন ডিফারেন্ট ইন্ডাইসেস। এটা আমি নোট থেকেই পড়িয়ে দিচ্ছি, এখানে ওই সেম জিনিস, এখানে বইটার মধ্যেও ইংলিশ ভার্সনেই লেখা, আমার নোটেও ইংলিশ ভার্সনে লেখা, সেভাবে আলাদা করে কিছু নেই। তবে হ্যাঁ, এখানে কিন্তু সবকটা পড়তে লাগে না, আমি একটু সিলেক্টিভলি বলছি। আচ্ছা, নোট থেকে বলবো না, কারণ সবাই তো নোটটা পড়বে না, আমি বই থেকেই বলছি। আগে একটু দাগিয়ে নাও, ঠিক আছে, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে সেভাবে আমার বোঝাবার কিছু নেই। এটাতে কি বোঝাবো, কারা বার করে আর হচ্ছে র্যাঙ্ক কত, এটা তোমাদেরই মুখস্থ করতে হবে। আমি ইম্পর্টেন্টগুলো বলে দিচ্ছি, যেটা ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউয়ে। ওকে, ন্যাশনাল মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স 2021, এটা মেনলি নীতি আয়োগ বার করে থাকে, আর বিহারের র্যাঙ্ক হচ্ছে ফার্স্ট। তো এখানে হচ্ছে ফার্স্টটা হাইলাইট করো। এসডিজি মানে হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট মানে হচ্ছে যে ডেভেলপমেন্ট আমিও পাবো, এরপর আমার উত্তরপুরুষ যারা আসবে তারাও পেয়ে যাবে। দ্যাট মিনস অ্যাকর্ডিং টু ইউনাইটেড নেশন বলছে যে জিনিসটাকে এমনভাবে ব্যবহার করো যেন শুধুমাত্র তুমিই ব্যবহার করছো বা তুমিই পেয়ে যাবে, এরকমটা যেন না হয়, তোমার পরে তোমার উত্তরপুরুষ যারা আসবে তারাও যেন ব্যবহার করতে পারে, জিনিসটাকে যেন পায়। তো সেইটাই অ্যাকচুয়ালি সাস্টেইনেবল ডেভেলপমেন্টের মানে। সাস্টেইন মানে কি, যেটা চিরস্থায়ী হবে, এবং ডেভেলপমেন্ট মানে উন্নতি, যে উন্নতি চিরস্থায়ী হবে, তো সেইটাই অ্যাকচুয়ালি এই গোলটার মাধ্যমে আসছে। তো এটাও কারা বার করে, নীতি আয়োগ। এরপরে দেখো এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং, এটা কারা বার করে থাকে, কিউএস ইউনিভার্সিটি বা কিউএস অর্গানাইজেশন, কোয়েরেলি সিন্ড্রোম, ঠিক আছে। তো এরা বার করে থাকে, শর্টে এদেরকে কিউএস বলা হয়, যেখানে ইন্ডিয়ার মধ্যে শুধু আইআইটি বোম্বেই জায়গা পেয়েছে। এরপরে দেখো ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট যেটা রয়েছে, সেটা তারা আরেকটা বার করে, রুল অফ ল যেটা রয়েছে, রুল অফ ল ইন্ডেক্স, সেটা কারা বার করে, ওয়ার্ল্ড জাস্টিস রিপোর্ট। তো সেক্ষেত্রে তোমাদের ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 79, আর ফার্স্ট হয়েছে কে, ডেনমার্ক।
তো WBCS প্রিলিমস আমি যেটা খেয়াল করেছি সেটা হচ্ছে ফার্স্টের থেকেও ইন্ডিয়ার র্যাঙ্কটা বেশি এমফাসাইজ করে, মানে ইন্ডিয়ার র্যাঙ্কটা জানতে লোকে বেশি ইন্টারেস্টেড, বাট PSC বেশি ইন্টারেস্টেড। সেক্ষেত্রে ফার্স্টকে হচ্ছে খুব একটা কিছু বদলায় না, কারণ এই ধরনের যে রিপোর্টগুলো বা ইন্ডেক্সগুলো হয় না, নরওয়ের কান্ট্রি যেগুলো রয়েছে, বা যে তোমাদের ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, এই টাইপের যে দেশগুলো রয়েছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ, এরাই মেনলি হচ্ছে তোমার ফার্স্ট সেকেন্ড থার্ড এরকমই পজিশন পেয়ে থাকে। এরপরে দেখো ডিজিটাল কোয়ালিটি অফ লাইফ 2021-এর ইন্ডেক্সে এটা কারা বার করে দেখো, সুরফসার্ক যারা তারা বার করে ইন্ডিয়ার পজিশন 59th, মানে হচ্ছে 59তম। এরপর দেখো গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স রয়েছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের তরফ থেকে, এটাও মুখস্থ রাখবে। ইন্ডিয়ার র্যাঙ্ক কত? 46। NIRF ইন্ডিয়ার র্যাঙ্কিং যেটা রয়েছে এটা ইন্ডিয়ার যে আমাদের ইউনিয়ন হোম মিনিস্টার রয়েছে, এডুকেশন মিনিস্টার রয়েছে, তার তরফ থেকে, বা এডুকেশন ডিপার্টমেন্ট যাই বলো না কেন, সেই এডুকেশন মিনিস্ট্রির থেকে এটা বার করা হয়ে থাকে। আর এক্ষেত্রে ফার্স্ট কে হয়েছে? IIT মাদ্রাস। এর পরের পেজে চলে এসো, পরের পেজে ইম্পর্টেন্ট আছে গ্লোবাল টপ 20 ডেয়ারি কোম্পানি, তার ভেতর শুধু এটা মাথায় রাখবে আমুল, যেটা আমাদের ইন্ডিয়ার আমুল ডেয়ারি কোম্পানি, সেটা 18 নম্বর জায়গা পেয়েছে, আর বার করে হচ্ছে রাবো ব্যাংক, ঠিক আছে। এরপর গ্লোবাল ম্যানুফ্যাকচারিং রিস্ক ইন্ডেক্স কারা বার করে থাকে? কুশম্যান এবং ওয়েকফিল্ড। তো এক্ষেত্রে একটা কথা বলি, সেটা হচ্ছে এগুলো একটু আনকমন, যেগুলো আমি এখন অবধি পড়াচ্ছি, বেশ কিছু কমন আছে, সেটাও আমি পড়াবো যখন বলে দেবো। আনকমনগুলোর ক্ষেত্রে কিন্তু কারা বার করে সেটা কিন্তু খুব বেশি PSC WBCS প্রিলিমসে অন্তত জিজ্ঞেস করে না। প্রিলিমসে জেনারেলি একটু সহজ টাইপেরই থাকে, মেন্সে জিজ্ঞেস করে থাকে, বাট স্টিল বলা যায় না কোন বছর কি হয়, তো সমস্ত কিছুর জন্যই অ্যাকচুয়ালি এক্সপেক্ট করে থাকাটা ভালো। তো সেই জন্য অ্যাকচুয়ালি আমি সবটাই দিয়েছি, কোনোটা বাদ দিইনি এখানে পড়াবার সময়। গ্লোবাল ইউথ ডেভেলপমেন্ট দেখো, যেটা কমনওয়েলথ সেক্রেটারিয়েট লন্ডন তারা বার করে থাকে লন্ডনের, এবং ইন্ডিয়ার পজিশন 122। 15 নম্বর গ্লোবাল পিস ইন্ডেক্স রয়েছে 2021-এর, এটা কারা বার করে থাকে? ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস, IEP যেটা বলা হয়ে থাকে, এটা ইন্ডিয়ার পজিশন 135তম। বেসিক্যালি এখানে আমার সেভাবে কিছু বোঝাবার নেই, এটা পুরোটাই ফ্যাকচুয়াল, তোমাকেই মুখস্থ করতে হবে কে বার করে আর হচ্ছে কত নাম্বার শুধু আমি বলে দিচ্ছি কোনগুলো ইম্পর্টেন্ট। গ্লোবাল লায়াবিলিটি ইন্ডেক্স খুব ইম্পর্টেন্ট, এটা হাইলাইট করো। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং, একটা জিনিস গোলাবে না, ওটা ছিল এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং, এটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে ইউনিভার্সিটি র্যাঙ্কিং, এটাও হচ্ছে QS যারা তারাই বার করে থাকে। এক্ষেত্রেও কিন্তু IIT বোম্বে 117 নম্বর র্যাঙ্ক পেয়েছে। এর পরের পেজে এসো 73 নাম্বার থার্ড SDG ইন্ডিয়া ইন্ডেক্স, যেটা নীতি আয়োগ বার করে, কেরালা হচ্ছে ফার্স্ট পজিশন পাচ্ছে। জেনারেলি এই এডুকেশন বলো বা হিউম্যান ডেভেলপমেন্ট বলো বা এই ধরনের যে ইন্ডেক্সগুলো হয়, তাতে কেরালার র্যাঙ্ক সবসময় ভালো হয়ে থাকে, বিকজ কেরালাতে এডুকেশন বলো, ওমেন লিটারেসি বলো, এগুলো সমস্ত কিছুই একটা গুড পজিশনে রয়েছে, ঠিক আছে। বা ইভেন আমরা যেটা তোমাদের সেন্সাসে দেখতে পাই, সেটা সেই ক্ষেত্রে কিন্তু কেরালা সবসময় এগিয়েই থাকে। ওকে, এরপরে আসবো হচ্ছে গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স, যেটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এটা একটু কমন ইম্পর্টেন্ট, ইন্ডিয়ার পজিশন 87th, মানে 87তম। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম, এটাও কমন, এটাও ইম্পর্টেন্ট। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, এটা হচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্কিং 142। এইগুলো পরপর এখানে দেখবে, এগুলো কিন্তু কমন, মানে পরীক্ষাতে আসে এবং এসেছে, প্রিভিয়াস ইয়ারে আমরা দেখেছি এসেছে। এরপর দেখো হ্যান্ডলে পাসপোর্ট ইন্ডেক্স যেটা রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট তা বলবো না, মোটামুটি চাইলে পড়তে পারো, না চাইলে স্কিপ করো। ইনক্লুসিভ ইন্টারনেট ইন্ডেক্স, ঠিক আছে, এটা কারা বার করে? EIU, এটাও দেখবে ইন্ডিয়ার পজিশন কত? 49th, মানে 49তম। আলটিমেট মিলিটারি স্ট্রেংথ, যেটা ডিফেন্স ওয়েবসাইট মিলিটারি ডিরেক্ট, এখানে হচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্ক 4th, এটা একটু দেখো। এরপরে পরপর বেশ কয়েকটা আছে ইম্পর্টেন্ট এবং কমন, পরীক্ষাতে এর আগে এসছে। ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স ইম্পর্টেন্ট, কারা বার করে থাকে? হেরিটেজ ফাউন্ডেশন, ইন্ডিয়ার র্যাঙ্ক কত? 121। এশিয়া প্যাসিফিক পার্সোনালাইজড হেলথ ইন্ডেক্স যেটা রয়েছে, এটাও EIU এরা বার করে থাকে, এবং ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 10th। গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স জার্মান ওয়াচ বার করে, এটা খুব কমন কিন্তু, জার্মান ওয়াচ 7th ইন্ডিয়ার র্যাঙ্ক, ঠিক আছে। এরপর ইন্ডিয়া ইনোভেশন ইন্ডেক্স, এটা নীতি আয়োগ বার করে থাকে, যেখানে ফার্স্ট পজিশন হচ্ছে কর্ণাটক। ওকে, এর পরের পেজে চলে এসো 74 নাম্বার পেজে। এক্ষেত্রেও বেশ কয়েকটা আমি বলে দিচ্ছি যেগুলো একটু বেশি এসে থাকে পরীক্ষায়, যদিও নোটে দেওয়া আছে। গ্লোবাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্স, ইজ অফ লিভিং ইন্ডেক্স খুব ইম্পর্টেন্ট কিন্তু, যেটা আমাদের ইউনিয়ন হাউজিং এবং আরবান অ্যাফেয়ার্স মিনিস্টার যিনি রয়েছে তিনি বার করে থাকে, বেঙ্গালুরু এক্ষেত্রে ফার্স্ট হয়েছে। নেচার ইন্ডেক্স খুব বেশি ইম্পর্টেন্ট বলবো না। হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স খুব ইম্পর্টেন্ট, হাইলাইট করো। হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স যেটা, ইন্ডিয়ার র্যাঙ্ক 100, ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে অনলি 11, ঠিক আছে, 11th, নো সরি 111, 111th। ওকে, এরপরে আসবো হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ভীষণ ইম্পর্টেন্ট, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, UNDP, বহুবার পরীক্ষায় আসে, এটা জিওগ্রাফির মধ্যেও রয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট, সেহেতু এটা ইম্পর্টেন্ট, 131তম স্থানে রয়েছে। এরপরে ক্লাইমেট চেঞ্জেরটা দেখতে পারো, কারা এখানে ওড়িশা হচ্ছে ফার্স্ট পজিশনে রয়েছে।
গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স যেটা রয়েছে সেটা EIP এরাই বার করে থাকে এবং ইন্ডিয়ার পজিশন 8। আর সব থেকে টেরোরিজম বেশি কোথায় আছে? আফগানিস্তানে। সেটা আর আমাদের মানে কি বলবো, অজানা কিছু নয় বা এর বাইরে আর কি মানে না জানার মতো কিছু নয় আর কি। ওয়ার্ল্ডের সেফেস্ট ব্যাংক কোনটা? গ্লোবাল ফাইন্যান্স এরা বার করে থাকে এবং ইন্ডিয়ার মধ্যে সেবি বলছি SBI মানে হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যারা তারা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে সব থেকে সেফেস্ট ব্যাংক। তো এরপরে দেখো, এরপরে যেটা ইম্পর্টেন্ট, মোটামুটি খুব বেশি বলবো না, কোভিড পারফরমেন্স ইন্ডেক্স যেটা, সেটাতে ইন্ডিয়ার র্যাঙ্ক কত, মানে ইন্ডিয়ার পারফরমেন্স কীরকম ছিল কোভিডকে আটকাতে, সেটা হচ্ছে 86, মানে 86তম। সেটা মোটেই খুব একটা ভালো র্যাঙ্ক নয়। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে স্মার্ট সিটি ইন্ডেক্স যেটা রয়েছে, বা আরেকটা এর নিচে যেটা পরেই দেখো ওয়ার্ল্ড রিস্ক ইন্ডেক্স যেটা রয়েছে, সেটা কারা পাবলিশ করে পড়ার দরকার নেই, ইন্ডিয়ার পজিশনটা দেখতে পারো 86 পজিশন, ঠিক আছে। স্মার্ট সিটি ইন্ডেক্স যদি দেখো সেক্ষেত্রে কারা পাবলিশ করে ইম্পর্টেন্ট, ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট, যেখানে হায়দ্রাবাদ আছে এবং কত 85তম পজিশনে, আর সিঙ্গাপুর হচ্ছে ফার্স্টে রয়েছে। হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স খুব ইম্পর্টেন্ট, কারা বার করে থাকে? ওয়ার্ল্ড ব্যাংক, এবং ইন্ডিয়ার পজিশন কত 116তম, আর এখানেও সিঙ্গাপুর প্রথমে রয়েছে। গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স যেটা তোমার 2020 সালের, এটাতে তোমার পজিশনটা দেখবে ইন্ডিয়ার 105তম। এরপর ইম্পর্টেন্ট রয়েছে ইস্ট ব্যাঙ্কিং রিফর্ম যেটা 2.0, মানে হচ্ছে সেকেন্ড ভার্সন যেটা আর কি, সেক্ষেত্রে তোমার ব্যাঙ্ক অফ বরোদা রয়েছে ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট পজিশনে, এটা ইম্পর্টেন্ট। এক্সপোর্ট প্রিপেয়ার্ডনেস ইন্ডেক্স 2020, একটা জিনিস একটু খেয়াল করবে, সেটা হচ্ছে লাস্টের দিকে যদি তুমি আসো, এখানে মোটামুটি অনেকগুলো ইন্ডেক্স রয়েছে যেগুলো শেষে 21 নয় 2020 বা 2019 এরকমভাবে লেখা রয়েছে। তো একটা মনে হয়তো কনফিউশন জাগতে পারে যে দিদি এরকম 20-19 কেন লেখা রয়েছে। তো কিছু কিছু ইন্ডেক্স থাকে যেগুলো হয়তো তোমার প্রত্যেক বছর ইদার বেরোয় না, কিছু ইন্ডেক্স থাকে যেগুলো হয়তো কোনো কারণে সেই বছরগুলোতে বেরোতে পারেনি, সেরকম হয়। কখনো থাকে পার্টিকুলার একটা কোনো ইন্ডেক্স যেটা 21-এ বেরোচ্ছে, সেটাকে আগের সালের ডেট দেওয়া হয়, মানে হচ্ছে সেই বছরের পারফরমেন্সের ওপর বেস করে যেহেতু 21-এ সেটা বেরোবে, সেহেতু ওটাকে অনেক সময় ওই পার্টিকুলার পুরনো বছরের নামটার ওপরও ভিত্তি করে দেওয়া হয়ে থাকে। তো নানান রকম কারণই হতে পারে, হয় সেটা প্রত্যেক বছর বেরোয় না, আদারওয়াইজ ধরো দেরিতে বেরিয়েছে, এরকম নানান কারণে আর কি এটা দিয়ে থাকে, ঠিক আছে। তো এখানে অনেকগুলো তোমরা 2020 বা 2019-এরও দেখতে পাবে। যেমন দেখো এরপরেই রয়েছে এমার্জিং ইকোনমিক্স ইউনিভার্সিটি 2020 রয়েছে, 11th গ্লোবাল রিয়েল এস্টেট ট্রান্সপারেন্সি ইন্ডেক্স 2020 রয়েছে, তবে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট নয় WBCS প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে। আচ্ছা, এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স 2020 ইম্পর্টেন্ট, এটা তোমার ইন্ডিয়ার র্যাঙ্ক কত 168তম। এরপরে দেখো এখানে সাস্টেইনেবিলিটি অ্যান্ড চাইল্ড ফ্লারিশিং ইন্ডেক্সটা শুধু ইন্ডিয়ার পজিশনটা দেখতে পারো 77, আদারওয়াইজ খুব বেশি ইম্পর্টেন্ট নয়। অ্যানিমাল প্রোটেকশন ইন্ডেক্সটি ইম্পর্টেন্ট, কারা বার করে সেটাও ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড অ্যানিমাল প্রোটেকশন যারা রয়েছে তারা, এবং হচ্ছে সি স্কোরিং ব্যান্ড যারা রয়েছে তারা হচ্ছে ফার্স্ট পজিশন বা ভালো পজিশনে রয়েছে ইন্ডিয়ার মধ্যে। ডেমোক্রেসি ইন্ডেক্স খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। EIU এরা এর আগেও অনেকগুলো বার করেছে, ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট, তো এখানে ইন্ডিয়ার পজিশন কত 53তম, আর নরওয়ে হচ্ছে ফার্স্ট, ঠিক আছে। এর আগে আমি তোমাদের বলছিলাম না, নরওয়ে ডেনমার্ক এগুলোই বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ইন্ডেক্সগুলোতে ফার্স্ট হয়ে থাকে। তো স্টেট এনার্জি এফিসিয়েন্সি যেটা রয়েছে 2020, সেক্ষেত্রে ইন্ডিয়ার পজিশনটা দেখো, বা ইন্ডিয়ার মধ্যে কে ফার্স্টে রয়েছে, কর্ণাটক, ব্যাস এইটুকু জানলেই হবে, আর বেশি লাগবে না। গুড গভর্নেন্স ইন্ডেক্স ইম্পর্টেন্ট, এটা মেনলি আমাদের মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্র্যাভিয়েন্স মানে হচ্ছে অসন্তুষ্টি, গ্র্যাভিয়েন্স রিড্রেসাল কথাটার মানে হচ্ছে তোমার অসন্তুষ্টিকে কমানো বা রিড্রেস করা, এই যে গ্র্যাভিয়েন্স এবং পেনশন যে আমাদের মিনিস্ট্রিটা রয়েছে তারা বার করে থাকে, এবং এক্ষেত্রে কি বলছে গুজরাটের পজিশন ফার্স্ট। এরপরে ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং IMD বার করে থাকে, ইন্ডিয়ার পজিশন 56তম এবং সুইজারল্যান্ড রয়েছে ফার্স্টে। গ্লোবাল প্রসপারিটি ইন্ডেক্সের কথা যদি বলি, সেক্ষেত্রে বেঙ্গালুরু 83rd মানে 83তম, দিল্লি 101 এবং হচ্ছে মুম্বাই 107। স্কুল এডুকেশন কোয়ালিটি নীতি আয়োগ বার করে থাকে, এবং এক্ষেত্রেও কেরালা ফার্স্ট পজিশন, যেটা আমি একটু আগে তোমাদের ক্লাসের শুরুর দিকেই বলছিলাম যে এই ধরনের ইন্ডেক্সগুলোতে কিন্তু কেরালার পারফরমেন্স বরাবরই খুব ভালো হয়ে থাকে। গ্লোবাল হেলথ সিকিউরিটি দেখো, এই ইন্ডেক্সটাই দেখো 2019 সালের, ঠিক আছে। এই গ্লোবাল হেলথ সিকিউরিটি ইন্ডেক্স 2019 দেওয়া রয়েছে, তো এক্ষেত্রে তোমার ইন্ডিয়ার র্যাঙ্কটা পড়বে 57th, বাট আমার যতদূর ধারণা এগুলোর থেকে প্রিলিমসে আসার চান্সটা তুলনামূলকভাবে কম থাকে। 21 বা 22-এর যেগুলো বেরোবে আর কি, 22 জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে যেগুলো বেরোবে সেগুলো রাদার বেশি ইম্পর্টেন্ট হবে, মানে লাস্ট 6 মাসেরটা একটু বেশি এমফাসাইজ করে পড়ো। দেন আসবো হচ্ছে তোমাদের কম্পোজিট ওয়াটার ইন্ডেক্সটা পড়তে পারো, ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডেক্সটা পড়বে যেটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বার করে থাকে, এবং হচ্ছে তারপরে তোমরা যেটা দেখবে ইন্ডেক্স ফর ক্যান্সার প্রিপেয়ার্ডনেস, এটাও ইম্পর্টেন্ট, এটাও 19 নম্বর পজিশনে ইন্ডিয়া রয়েছে, সেটা একবার দেখো। ওয়ার্ল্ড কম্পিটিটিভ র্যাঙ্কিং যেটা রয়েছে IMD বার করে থাকে, এবং তার পজিশন কত 43তম স্থানে রয়েছে ইন্ডিয়া। হেলথ ইন্ডেক্স অফ ইন্ডিয়া নীতি আয়োগ বার করে থাকে, এখানে আসাম সব থেকে আগিয়ে রয়েছে আর কি।
না সরি কেরালা সব থেকে এগিয়ে রয়েছে নীতি আয়োগ। আমি আবারও বললাম হেলথ, এডুকেশন এগুলোর ক্ষেত্রে কেরালা। আবার দেখো এই নিয়ে 3টে এক্সাম্পল আমরা পেয়ে গেলাম। ক্লাইমেট ভালনারেবিলিটি যেটা 2019 সালের, সেটাও তোমার আসাম এগিয়ে রয়েছে সেক্ষেত্রে। এসডিজি জেন্ডার ইকুয়ালিটি মানে হচ্ছে যেখানে তোমার সেক্স রেশিও সমান হবে আর কি, জেন্ডার ইকুয়ালিটি থাকবে, সেটা ইন্ডিয়ার পজিশন কত 95তম। আর হচ্ছে ডেনমার্কেরটা সব থেকে ভালো, ইন্ডিয়ার মধ্যে সব থেকে ভালো কোথায়, কেরালাতে। এরপরে স্টার্ট আপ যেটা বার করে আর কি, স্টার্ট আপ ইকোসিস্টেম র্যাঙ্কিং 2019, সেটা কারা বার করে, স্টার্ট আপ ব্লিঙ্ক বলে একটি কোম্পানি তারা বার করে, এবং ইন্ডিয়ার পজিশন হচ্ছে 17তম এবং ইউএসএ রয়েছে ফার্স্ট পজিশনে। আর লাস্টে একটা দেখবে হচ্ছে ইউএনসিটিডি যেটা হচ্ছে B2C, এরা হচ্ছে এই অর্গানাইজেশনটা। আর হচ্ছে ই কমার্স ইন্ডেক্স 2020 বার করেছে এবং এটা ইন্ডিয়ার পজিশন 71তম এবং সুইজারল্যান্ড রয়েছে ফার্স্ট পজিশনে। বাট খুব বেশি ইম্পর্টেন্ট বলবো না, খুব সিলেক্টিভলি যেগুলো বললাম যে এটা খুব ইম্পর্টেন্ট সেগুলোকে একটু ডবল স্টার দেবে, আর বাকিগুলোকে 1 স্টার করে দেবে, বা নোটের মধ্যে লেখাই রয়েছে সবকটা আর কি যেগুলো পড়তে হবে। তবে একটা কথা বলবো, এগুলো পুরোটা মুখস্থর, এমনি আমার পড়াবার সেভাবে কিছুই ছিল না, মানে আমি যদি নাও পড়াতাম এমন কিছু অসুবিধা তোমাদের হতো না, কারণ আমি এমন কিছু আহামরি বোঝাইনি, জাস্ট কোনগুলো ইম্পর্টেন্ট ওইটুকুই বলে দিলাম, বিকজ এগুলোতে কনসেপচুয়ালের কোনো জায়গা নেই। বাট তোমরা যেহেতু বারবার কমেন্টে রিকোয়েস্ট করছিলে দিদি 3 নাম্বার ক্লাসটা করাও, 3 নাম্বার ক্লাসটা করাও, ওই জন্য করালাম। বাট সেভাবে কিন্তু আর এগুলো থেকে কনসেপ্টের কোনো ব্যাপার নেই। প্রথম 2-3টে টপিকে তবু কিছু জায়গায় বোঝাবার ছিল, কনসেপ্ট ছিল, বাট এই টপিকটা একদমই ফ্যাকচুয়াল, তোমাদেরই পড়তে হবে, বুঝতে হবে, মুখস্থ করতে হবে, অ্যাকচুয়ালি এখানে বোঝাবার সেরকম কিছু নেই। তো যাই হোক, 3 নাম্বার ক্লাসটা এখানে শেষ করছি। এরপরে কালকে থেকে তোমাদের অবজেক্টিভ ইংলিশের ক্লাসটা শুরু হবে। অবজেক্টিভ ইংলিশের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেহেতু লাস্ট 10 বছরের সলভ করাবো বলেছি, তো সেটার ক্লাসটা তোমাদের কালকে থেকে শুরু হচ্ছে। আর মার্চ মাস থেকে তো তোমাদের বলেই দিয়েছিলাম যে জিওগ্রাফির ক্লাসগুলো আমি একটা একটা করে পাবলিক করতে থাকবো, যেগুলো আমার অলরেডি আগের রেকর্ডেড ক্লাস ছিল, তো সেগুলোই। তো যাই হোক, পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ সবাই সাবধানে থেকো, ভালোভাবে থেকো। আর ভিডিওটা থেকে যদি উপকার হয়ে থাকে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকমই আপকামিং ক্লাস দেখার জন্য। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।